হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 দশম শ্রেণী ইতিহাস 2021 সালের জন্য। এই দেখো হচ্ছে তোমার সেই অ্যাক্টিভিটি টাস্ক যেটা সরকার থেকে দেওয়া হয়েছে। 4টে প্রশ্ন রয়েছে। এই 4টে প্রশ্ন প্রথমে রয়েছে টিকা। আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করব, তোমরা পরপর দেখতে থাকো। প্রথম দেখো, টিকা লোক হিন্দু মেলা। সূচনা: ভারতীয় জাতীয় জাগরণে বাংলার কয়েকটি সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যার মধ্যে নবগোপাল মিত্রের চৈত্র মেলা, যার পরে নাম হয় হিন্দু মেলা, ছিল অন্যতম। 1867 খ্রিস্টাব্দে রাজনারায়ণ বসু নবগোপাল মিত্র এটি গঠন করেন। এর স্থায়িত্ব ছিল প্রায় 13 বছর। উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর, দেশীয় ভাষা চর্চা করা। 2 নম্বর, স্বদেশী ভাবধারায় দেশবাসীকে উদ্বুদ্ধ করা। হিন্দু জাতিকে জাতীয়তা আদর্শে ভারতীয়দের মধ্যে ঐক্য গড়ে তোলা। এদেশে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রসার করা। জাতীয় প্রতিষ্ঠানগুলিকে মর্যাদা দেওয়া। সাধারণ মানুষের মধ্যে হিন্দু ধর্মের অতীব গৌরব গাঁথা ছড়িয়ে দেওয়া। এবার দেখো কর্মসূচি। এই সংগঠনের কর্মসূচির আওতায় ছিল লাঠি লেয়ার খেলা, প্রদর্শনী, দেশাত্মবোধক সঙ্গীত, বক্তৃতা প্রভৃতি। এই সকল কর্মসূচির মাধ্যমে ভারতের জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করা হয়। বৈশিষ্ট্য দেখো, এই প্রতিষ্ঠানটি এর সকল সদস্য ছিল হিন্দু। এই মেলায় স্বরচিত কবিতা সঙ্গীত পরিবেশিত হতো। উদাহরণস্বরূপ 14 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তার হিন্দু মেলার উপহার কবিতাটি এখানে আবৃত্তি শুনিয়েছিলেন। সদস্যরা দেখো, হিন্দু মেলার সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য সদস্যগণ ছিলেন রাজনারায়ণ বসু, গিরিশচন্দ্র ঘোষ, পিয়ারি চরণ সরকার, রমানাথ ঠাকুর প্রমুখ। 2 নম্বর দেখো টিকা খ, বসু মন্দির। ভূমিকা: 1917 খ্রিস্টাব্দে আচার্য জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানত জীব এবং জড় বস্তুগুলির বিভিন্ন বিষয়ে গবেষণা করা ছিল এর অন্যতম উদ্দেশ্য। এটি বায়ো ইনস্টিটিউট নামেও পরিচিত ছিল। প্রতিষ্ঠা: 1915 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজের অধ্যাপকের পদ থেকে ইস্তফা দিয়ে 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। বিজ্ঞানের নির্দিষ্ট শাখায় মৌলিক গবেষণা করার জন্য তিনি এটি প্রতিষ্ঠা করেন। পাঠ্য বিষয়: এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ছাড়াও মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশবিদ্যা, অ্যানিম্যাল ফিজিওলজি, বায়ো ইনফরমেটিক্স প্রভৃতি বিষয়গুলি নিয়ে গবেষণার সুযোগ আছে। এমনকি এখানে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা এবং গবেষণা করা যায়। অবদান ও বসু বিজ্ঞান মন্দির। বসু বিজ্ঞান মন্দির বিভিন্ন বিষয়ে তার অবদান রাখে। সে টিকা আবিষ্কারে কিংবা উদ্ভিদের যে প্রাণ আছে তার প্রমাণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাছাড়া আধুনিক মলিকিউলার বায়োলজির সূচনা হয় এখানে। আয়নিসিটাল ফসফেট চক্রের আবিষ্কার এখানেই ঘটে। জগদীশচন্দ্র বসুর বহু পাণ্ডুলিপি ও মিউজিয়াম এখানে রয়েছে। এখানকার পুঁথি গবেষকরা এখান থেকে SS ভাটনগর পুরস্কার, হোমি জাহাঙ্গীর ভাবা ফেলোশিপ প্রভৃতি পেয়ে থাকেন। আর্থিক সাহায্য: প্রাথমিক পর্বে জগদীশচন্দ্র বসু তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই মন্দিরটি গড়ে তোলেন। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই প্রতিষ্ঠানকে 30 কোটি টাকা তহবিল দান করা হয়। এবার দেখো টিকা হচ্ছে গ, তাম্রলিপ্ত জাতীয় সরকার। প্রেক্ষাপট: স্বাধীনতা আন্দোলনে অক্ষয় মেদিনীপুর জেলার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র ছিল বর্তমান পূর্ব মেদিনীপুর জেলা তমলুক, মহিষাদল, সুতাহাটা। 1942 সালে ব্রিটিশদের নির্যাতন তখন তুঙ্গে। মহিষাদল থানার অন্তর্গত বেশ কয়েকটি ছোট গ্রামে শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যেত না শাসকের অত্যাচার থেকে। সেই সময়ে মহিষাদলের মাসুরিয়া, চণ্ডীপুর সহ কয়েকটি গ্রামে 46 জন মহিলার সম্মানহানি করে ব্রিটিশ সরকার। মোহাম্মদ গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলে তমলুকে মাতঙ্গিনী হাজরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা ও রামচন্দ্র বেরার নেতৃত্বে হাজার হাজার মানুষ 1942 সালের 29 সেপ্টেম্বর নানা দিক থেকে এসে তমলুক থানা ও আদালত অবরোধ করেন। 73 বছর বয়স্কা কৃষক বধূ মাতঙ্গিনী হাজরা তমলুক আদালতের উপরে ভারতের তিরঞ্জিত পতাকা তুলতে গিয়ে ব্রিটিশদের গুলিতে প্রাণ হারান। সরকার গঠন: এসব ঘটনার মধ্যেই স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত
সতীশচন্দ্র সামন্ত নারকেলদহ গ্রামে স্বাধীনতা সংগ্রামী এক গোপন বৈঠক করেন। সেই বৈঠকেই ইংরেজদের শাসন অস্বীকার করে নতুন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। 1942 সালের 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। সর্বাধিনায়ক হন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। এই সরকারের বিভিন্ন বাহিনী গঠিত হয়। এই জাতীয় সরকার সে সময়ে পৃথক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল। আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, বিচার, কৃষি, প্রসার, সার ইত্যাদি বিভাগে পৃথক পৃথক সচিব নিয়োগে করা হয়েছিল। সবার উপরে ছিলেন সর্বাধিনায়ক বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। অর্থ সচিব ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায় এবং সমারোহ স্বরাষ্ট্র সচিব ছিলেন সুশীল কুমার ধারা। 1944 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের অস্তিত্ব। এবার দেখো সাফল্য। সতীশচন্দ্র সামন্ত দীর্ঘ, আচ্ছা এটা বসুবিজ্ঞান মন্দির ভুল হয়ে গেছিল, এটা হচ্ছে তাম্রলিপ্ত সরকার করে নেবে, ঠিক আছে। সতীশচন্দ্র বসু দীর্ঘ 21 মাস এই সরকার, ব্রিটিশ সরকার অচল করে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে রেখেছিল আজকে তমলুক ও হলদিয়া মহকুমা এলাকা জুড়ে। ব্রিটিশ ভারতে মহারাষ্ট্রের সাতার, উত্তরপ্রদেশের বালিয়া ও তমলুকে 3টি জাতীয় সরকার তৈরি হয়েছিল। এদের মধ্যে তমলুকেই প্রতিরোধে সবচেয়ে বেশি হয়েছিল এবং এখানে সরকার টিকেছিল বেশি দিন। অসংখ্য মহিলা সেদিন নির্যাতিত হয়েছিলেন, তবু তমলুক মহকুমায় শহীদ হয়েছেন 48 জন। প্রায় সমসংখ্যায় শহীদ হন কাঁথি মহকুমায়। সাধারণ মানুষের উপর ব্রিটিশের অত্যাচারের সীমা ছিল না। সে সময় গান্ধীজি ছুটে এসেছিলেন মহিষাদল এবং 5 দিন ছিলেন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, ভারতমাতার চিত্র জাতীয়তাবাদের কীভাবে উন্মেষ ঘটায়? ব্রিটিশ ভূমিকা দেখো। ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে চিত্রশিল্পীগণ চিত্রের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদ ফুটে তোলেন। ভারতীয় জাতীয়তাবাদের সৃষ্টিকারী চিত্রগুলির মধ্যে অন্যতম প্রধান ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত ভারতমাতা চিত্রটি। জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রের মাধ্যমে 20 শতকে জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটান। চিত্রে ভারতমাতা হলেন ভারতবর্ষের প্রতীক। ভারতমাতার চিত্রকর হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতমাতার অলঙ্কার। 1902 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা চিত্র অঙ্কন করেন। পরে ভারতের স্বদেশী আন্দোলনের আবহে 1905 খ্রিস্টাব্দে তার ভারতমাতা রূপে খ্যাতি লাভ করে। সৃষ্টি ও স্রষ্টা। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা রূপে খ্যাতি লাভ করেছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর পরে ভারতমাতা রূপে খ্যাতি লাভ অর্জন করেছিল। ভারতমাতার চিত্রের বর্ণনা। ভারতমাতা হলেন গৈরিক বসন পরিহিত এক দেবী। ভারতমাতার 4টি হাত। তিনি 4টি হাতে ধরে রয়েছেন ধানের গোছা, সাদা কাপড়, বেদ এবং জপমালা। তিনি সঞ্জ পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছেন। তার পায়ের কাছে 4টি পদ্মফুল এবং পিছনে নীল আকাশ। উপসংহার। ভারতমাতা ভারতবর্ষের প্রতীক। তিনি তার সন্তানদের অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষা প্রদান করেন। ভারতমাতা চিত্রটি ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল। ব্রিটিশ শাসনকালে ভারতে ভারতমাতা চিত্রটি জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদের সঞ্চার করেছিল। এবার 3 নম্বর দেখো, ছাপাখানার বিস্তার এবং শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক। 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগে বাংলা শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটি ব্যাখ্যা করে। ভূমিকা। অষ্টাদশ শতকের শেষ দিকে ইউরোপের খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে বাংলার বিভিন্ন স্থানে ছাপাখানার প্রতিষ্ঠা হয়। বাংলার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ছাপাখানাগুলির ভূমিকা ছিল। প্রেক্ষাপট। বঙ্গদেশে আধুনিক ছাপাখানার প্রতিষ্ঠার আগে হাতে লেখা বইপত্রের দ্বারা শিক্ষাগ্রহণের কাজ চলত। এই বইয়ের মূল্য খুব বেশি হতো বলে সেই সময়ে নিম্নবিত্ত দরিদ্র সমাজে শিক্ষার প্রসারের বিশেষ সুযোগ ছিল না। তাই এই সময়ে সমাজের অর্থাৎ ছাপা বইপত্রের বাজারে আসার আগে বাংলার শিক্ষার প্রসার ছিল খুবই সীমাবদ্ধ। ছাপা বইয়ের বাজার। ঊনবিংশ শতকের শুরু থেকে ছাপায় প্রচুর সংখ্যক বইপত্র আসতে শুরু করলো। একদিকে বইয়ের যোগান ছিল বিপুল, অন্যদিকে এগুলোর দামেও ছিল সস্তা। ফলে দরিদ্র অসাধারণ শিক্ষার্থী ও পাঠকের হাতে অতি সহজে ছাপা বইপত্র পৌঁছে যায়। ফলে বাংলার প্রচুর শিক্ষা বিস্তার শুরু হয়। পাঠ্যপুস্তকের সরবরাহ। ছাপাখানাগুলি মুদ্রিত বইপত্র বিনামূল্যে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ক্যালকাটা
স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ফলে শহর ও গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে সেসব যেসব সাধারণ মানুষ বিদ্যা শিক্ষা থেকে বঞ্চিত ছিল তাদের হাতে ছাপাখানার মুদ্রিত পাঠ্য বই পৌঁছে দেওয়া হয়। উপসংহার: পরিশেষে বলা যায় যে মুদ্রণ বিপ্লবের ফলে শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে বাণিজ্যের প্রসারও ঘটে। বাংলার মুদ্রণশীল বিপ্লবের ফলে বিভিন্ন বিষয়ের পাঠ্যপুস্তক প্রবর্তন সম্ভব হয়। এভাবে ছাপাখানার বিস্তার ও শিক্ষার বিস্তার সমান্তরালভাবে চলতে থাকে। এবার দেখো এই মানচিত্র কয়েকটা লিখতে বলেছে, এখানে আমি মানচিত্র কয়েকটা দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো বই থেকে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এই যেমন মিরাট রয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছ মিরাটটা এখানে রয়েছে। আর আরও এরকম পরপর ছবি দেখাচ্ছি, দেখো এখানে সব পেয়ে যাবে। এই যে ঝাঁসি রয়েছে, এখানে ঝাঁসি রয়েছে, তারপরে তোমার এখানে দেখো এই যে দিল্লি রয়েছে, দিল্লি, এলাহাবাদ, এগুলো সব রয়েছে। একটু দেখে নিও, সবগুলো এখান থেকে পেয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি নতুন বন্ধু হও। আর আরেকটা কথা বলবো যে তোমরা যে কোনো সাবজেক্টের এই যে অ্যাক্টিভিটি টাস্কগুলো সেটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা সংগ্রহ করতে পারবে, দেখতে পারবে। ওকে বাই, তাহলে আজকের মতো এখানে রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো।